আজকের এই সেশনে আমরা গ্রাফ রিলেটেড দুইটা ইন্ট্রোডাক্টরি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। ফার্স্টে টপোলজিক্যাল সর্টিং অ্যান্ড দেন স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। তো ফার্স্টে চলেন আমরা টপোলজিক্যাল সর্টিং নিয়ে স্টার্ট করি। তো টপোলজিক্যাল সর্টিং কি? টপোলজিক্যাল সর্টিং হচ্ছে একটা গ্রাফের একটা লিনিয়ার অর্ডার, যেখানে যদি গ্রাফের একটা এজ থাকে ফ্রম ইউ টু ভি, তো সেই এজটার জন্য আমার যে এই টপোলজিক্যাল সর্টিংয়ের লিনিয়ার অর্ডারটা থাকবে, ওইখানে আমার এটা ইনশিওর করা লাগবে যে আমার ভি যে ভার্টেক্সটা আছে ওই ভার্টেক্সের আগে আমার এই অর্ডারে যাতে ইউ ভার্টেক্সটা থাকে। এইটুকু এনশিওর করে একটা গ্রাফকে যদি আমি একটা লিনিয়ার অর্ডারের মধ্যে প্রকাশ করতে পারি, ওইটাই আমার টপোলজিক্যাল সর্টিং। তো এখন টপোলজিক্যাল সর্টিং করা যায় দুইটাভাবে। একটা হচ্ছে বিএফএস দিয়ে, বিএফএসের মতো করে, এটাকে বলে কান্স অ্যালগোরিদম। আর আরেকটা ওয়ে আছে ডিএফএসের মতো করে। তো এই ভিডিওতে আমরা, এই সেশনে আমরা দুইটাই কভার করব। তো ফার্স্টে আমরা চলেন স্টার্ট আমার টপোলজিক্যাল সর্টিংয়ের একটা এক্সাম্পল দেখে নেই, যাতে আমাদের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হয় যে টপোলজিক্যাল সর্টিং অ্যাকচুয়ালি কেমন হয়। তো মনে করেন আমরা তো সবাই যে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর কোর্সের প্রিরিকুইজিট সম্পর্কে জানি, তাই না? তো আমরা এটা জানি যে আমার সিএসসি 110 এইটা করা লাগবে সিএসসি 111 করার আগে। তো এভাবে আমরা একটা গ্রাফের নোট ক্রিয়েট করতে পারি না যে আমার সিএসসি 111-এর প্রিরিকুইজিট যে 110, ওইটা প্রকাশ করার জন্য আমরা সিএসসি 110 ভার্টেক্স থেকে সিএসসি 111-এর ভার্টেক্সের দিকে একটা এজ দিতেছি। এইটা একটা। তারপর আমরা এইটা জানি যে আমার সিএসসি 111 করার আগে, আমার সিএসসি 220 করার আগে 111 করা লাগবে, তাই না? আরেকটা স্ট্রিম হতে পারে, আরেকটা জিনিস আমরা এটাও জানি যে সিএসসি 221-এর আগে 220 তো করা লাগবে। এর পাশাপাশি আই থিঙ্ক আপনাদের সিএসসি 230ও করা লাগে, তাই না? তো দেখেন, এরকম একটা গ্রাফ ক্রিয়েট করতে পারতেছি, তাই না? এখন এই আমার যে প্রিরিকুইজিটের কোর্সগুলো আমরা ডেসক্রাইব করতেছি, আরও বড় একটা গ্রাফ ক্রিয়েট হয়ে যাবে যদি আমাদের টোটাল ব্যাচেলারের যে কোর্সগুলো আছে তার প্রিরিকুইজিট নিয়ে একটা গ্রাফ ক্রিয়েট করি। ওই গ্রাফটা থেকে আমরা তো আমাদের কোর্সগুলো সিলেক্ট করি, তাই না? আমরা সিলেক্ট তো একটা লিনিয়ার অর্ডারে করি, যে আমি একটা সেমিস্টারে সিএসসি 110 করতেছি, তারপরের সেমিস্টারে করতেছি সিএসসি 111, তারপরের সেমিস্টারে করতেছি ধরেন সিএসসি 230, তারপরে করতেছি সিএসসি 220, তারপরে করতেছি সিএসসি 221, রাইট? তো দেখেন, এই যে একটা গ্রাফ থেকে আমরা একটা লিনিয়ার অর্ডার ক্রিয়েট করে ফেলছি না? তো টপোলজিক্যাল সর্টিংয়ের কাজটা এইটাই, যে আমার এই গ্রাফ থেকে একটা লিনিয়ার অর্ডারে ক্রিয়েট করে দেওয়া, যে অর্ডারে আমার এই যে প্রিরিকুইজিটগুলো মেনটেন হইতেছে। মানে আমার 221 আসার আগে অবভিয়াসলি 221 যে দুইটা বা মাল্টিপল কোর্সের ওপরে ডিপেন্ডেন্ট ছিল, বা যে কোর্সগুলো 221-এর প্রিরিকুইজিট ছিল, ওইটা আমার এই অর্ডারে 221 আসার আগে আসতে হবে। এই জায়গায় যেমন 221-এর আগে আসছে, 221-এর আগে আসছে। তো আরও বড় গ্রাফে এটা তো আমরা হাতে করে ফেলতে পারছি, বাট আরও বড় গ্রাফে এইভাবে করে ফেলা কাইন্ডা টাফ। তো তার জন্য আমরা একটা অ্যালগোরিদম ফলো করি, কয়েকটা অ্যালগোরিদম ফলো করি। তার মধ্যে মানে টপোলজিক্যাল সর্টিং করার জন্য আমরা কয়েকটা অ্যালগোরিদম ফলো করতে পারি, তার মধ্যে আমরা দুইটা আজকে ডিসক্রাইব করব, একটা বিএফএস দিয়ে, একটা ডিএফএস দিয়ে। সো তার আগে আরও দুইটা জিনিস জানা ইম্পর্ট্যান্ট, যে আমরা টপোলজিক্যাল সর্টিং শুধুমাত্র ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপর করতে পারি। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক কেন? ধরেন ডিরেক্টেড কজ আমার প্রিরিকুইজিট বোঝানোর জন্য এই যে 220 করার আগে যে আমার 111 করা লাগবে, এটা বোঝানোর জন্য যদি আমি বাই ডিরেক্টেড গ্রাফ দিয়ে দিই, তাহলে কি 220-র ওপর 111, 220-র প্রিরিকুইজিট 111, আবার 111-এর প্রিরিকুইজিট 220, এটা কি পসিবল? তাহলে তো আমি কোনো কোর্সই করতে পারবো না একটা আরেকটা ছাড়া, তাই না? তো এর জন্য আমার গ্রাফের এজগুলো ডিরেক্টেড হওয়া ম্যান্ডেটরি।
তার পাশাপাশি আমার আরেকটা জিনিস এনশিওর করা লাগবে যে আমার গ্রাফে যদি যাতে কোনো সাইকেল না ক্রিয়েট হয়ে যায়। সাইকেল ক্রিয়েট হয়ে গেলে কি হবে, ধরেন এই জায়গায় আমি আবার যদি বলি যে সিএসসি 230 করার আগে, সরি সিএসসি 220 করার আগে আবার যদি আমি বলি সিএসসি 111 করা লাগবে, তাহলে দেখেন কি প্রবলেম হইতেছে। প্রবলেমটা হবে যে আমি এই 221 যদি করতে চাই, 221 করার আগে আমার করা দরকার 220, তাই না? 220 করার আগে আমার তো করা দরকার 111, কিন্তু এই 111 করতে চাইলে আমার আগে 221 করা দরকার। তো এইটা তো পসিবল না, তাই না? এখানে আমি 111-এর প্রিরিকুইজিট হচ্ছে, সরি 111-এর প্রিরিকুইজিট হচ্ছে 221, কিন্তু 221 করতে চাইলে আমার 220 করা লাগবে, কিন্তু ওই 220 আবার করতে হলে আমার 111টা করে আসা লাগবে। সো এইভাবে যদি একটা সাইকেল ক্রিয়েট হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমার টপোলজিক্যাল সর্টিংটা আমি করতে পারতেছি না, কারণ বুঝতেই পারতেছেন যে একটা প্রিরিকুইজিটের সাথে আরেকটা প্রিরিকুইজিট কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছে। তো এইটা তো টপোলজিক্যাল সর্টিং করা যাবে না। সো এর জন্য ডিরেক্টেড অ্যাসিনক্রোনাস গ্রাফ হওয়া লাগবে। তো এখন আমরা যদি এই এক্সাম্পল গ্রাফটার দিকে খেয়াল করি, এইটা আমার একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো এই গ্রাফটার উপর আমরা টপোলজিক্যাল সর্টিং করতে পারি। টপোলজিক্যাল সর্টিং করে আমরা একটা লিনিয়ার অর্ডার পাবো। ওই লিনিয়ার অর্ডারটা আমরা ইভ্যালুয়েট করে দেখতে পারবো যে এই যে এরকম যে কোনো একটা নোড, এই নোডটা যে নোডগুলোর উপর ডিপেন্ডেন্ট, মানে যে নোড থেকে এই নোডের দিকে এজ আছে, ওগুলা আমার অর্ডারে এই যে আসার আগে আসবে। তো ফার্স্টে আমরা কি করতেছি, আমরা বিএফএসের মতো করে টপোলজিক্যাল সর্টটা করতে চাইতেছি। এই অ্যালগোরিদমটার নাম কান্স অ্যালগোরিদম। তো এইটা কিভাবে করব, ফার্স্টে সিমুলেট করি, চলেন। সিমুলেট করার পর আমরা স্টেপ বাই স্টেপ কী কী করছি ওটা আরেকবার দেখে নিব। সো এইটা যাতে টোটালটা আমার কাছে আসে, দ্যাটস ওয়াই আমার একটু জুম আউট করে নিই। ঠিক আছে, আই থিঙ্ক ভিজিবল। আচ্ছা, তো বিএফএসের মতো আমরা আচ্ছা, বিএফএস করার আগে আমার একটা জিনিস দেখা লাগবে। জিনিসটা হচ্ছে আমার এই গ্রাফের প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি বের করা লাগবে। তো ইন ডিগ্রি কি, আই থিঙ্ক আপনারা জানেন যে ইন ডিগ্রি কি। ইন ডিগ্রি হচ্ছে আমার প্রত্যেকটা নোডের ইনকামিং যে এজগুলা, ওটার নাম্বার। তো ধরেন এই এ নোডের ইনকামিং এজ কয়টা, একটা দুইটা, তার জন্য এ নোডের ইন ডিগ্রি কত, 2। ই নোডের ইনকামিং এজ একটাও নেই, তো তার মানে এই ই নোডের ইন ডিগ্রি হচ্ছে 0। সেম ওয়েতে এই ডি নোডের ইনকামিং ডিগ্রি 1 2 3, তাই না? তো এইভাবে আমার এই গ্রাফের প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি বের করা লাগবে। চলেন বের করে ফেলি। তো ফার্স্টে এ থেকে স্টার্ট করি। এ নোডের ইন ডিগ্রি কত, 2, তাই না? তো এ নোডের ইন ডিগ্রি 2 দিলাম। বি নোডের ইন ডিগ্রি হচ্ছে 1, কজ একটা এজ আমার বি নোডের দিকে আসতেছে, তাই না? তো বি নোডের ইন ডিগ্রি 1। সি নোডের ইন ডিগ্রি কত, সি নোডের ইন ডিগ্রি 0, তাই না? তারপর ডি নোডের ইন ডিগ্রি 1 1 2 3, তো ডি নোডের ইন ডিগ্রি 3। তারপর হচ্ছে ই নোডের ইন ডিগ্রি 0, তো 0। এফ ইন ডিগ্রি 1, তো ইন ডিগ্রি 1। তারপর জি এর ইন ডিগ্রি 1, তার জন্য এখানে 1। তারপর এফ, সরি জি এইচ, তো এইচের ইন ডিগ্রি কত, এইচের ইন ডিগ্রি 1, তাই না? তো তার জন্য এখানে 1। তারপর আই এর ইন ডিগ্রি হচ্ছে 1 2, তাই না? তো তার জন্য এখানে 2। তারপর আমার এখানে আই এর পর জে এর ইন ডিগ্রি কত, 1 2 3, তাই না? তো এর জন্য 3। তারপর আই জে কে এর ইন ডিগ্রি 1, তো তার জন্য এখানে 1। তারপর এল এর ইন ডিগ্রি কত, এল এর ইন ডিগ্রি হচ্ছে 1 2, তো এখানে 2। তারপর এম এর ইন ডিগ্রি কত, 1, রাইট? এটা তো ইন ডিগ্রি 1। এখন আমার কাজ হচ্ছে, আমি যে গ্রাফটার ইন ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্সের ইন ডিগ্রি বের করলাম, এখান থেকে আমার চেক করা লাগবে কোন কোন ভার্টেক্সের ইন ডিগ্রি 0। যে সকল ভার্টেক্সের আমি ইন ডিগ্রি 0 পাবো, ওই ভার্টেক্সগুলোকে আমি কিউতে এন কিউ করবো। বিএফএসে যেভাবে আমরা কিউ দিয়ে বিএফএসটা রান করি, সেম ওয়েতে আমরা কিউতে এন কিউ করবো, বাট
কোন নোটগুলো এনকিউ করব? যে নোটগুলার ইন ডিগ্রি হচ্ছে 0। তো এই গ্রাফের এক্সাম্পলের জন্য ফার্স্টে আমি এনকিউ করতে পারতেছি দেখেন সিকে, কজ সি এর ইন ডিগ্রি 0 আর ইকে, রাইট? তো এই দুইটা নোডের ইন ডিগ্রি আমি 0 পাইছি, দ্যাটস ওয়াই আমি এই দুইটা নোডকে এনকিউ করতে পারবো। তো আমি এনকিউ করলাম সি আর ই, তাই না? তারপর আমার কাজ হচ্ছে আমি এই স্টেপে এখন ইন ডিগ্রি যে অ্যারেটা, এই অ্যারেতে আর কোনো 0 ইন ডিগ্রির কোনো নোড এমন নাই যেটা আমরা এনকিউ করি নাই, রাইট? তো যেহেতু নাই, তো আমরা এখন পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে আমরা কিউ থেকে একটা ভার্টেক্স ডি কিউ করবো। তো এখন আমি কিউতে সবার আগে এনকিউ করেছিলাম সি, তারপর ই। তো এখন আমি যেহেতু ডিকিউ করতেছি, আমার ফার্স্টের এলিমেন্টটা ডিকিউ হয়ে যাবে। তো সিকে ডিকিউ করব। সিকে যদি ডিকিউ করি, কিউ থেকে আমি সিকে বের করে নিলাম। ডিকিউ করার পর আমার কাজ হচ্ছে সি যে নোটটা ছিল ওই নোটটা এই গ্রাফ থেকে ডিলিট করে দেওয়া। তো এই গ্রাফ থেকে ডিলিট করে দেওয়া মানে কি? এই গ্রাফ থেকে যদি আমি এই সি নোটটাকে ডিলিট করে দেই, তাহলে দেখেন সি থেকে আমার সি এর যে অ্যাডজেসেন্ট নোটগুলো ছিল, মানে সি থেকে যে নোটগুলোর দিকে আমার একটা করে আউটগোয়িং এজ ছিল, এখানে দেখেন সি থেকে বিতে আসে, সি থেকে এতে আসে, রাইট? তো যে নোটগুলোর দিকে আউটগোয়িং এজ আসে ওই এজগুলোও ডিলিট হয়ে যাবে যদি সি নোটটা আমি ডিলিট করে দিই। তার মানে কি হবে দেখেন, আমার এই সি এর অ্যাডজাসেন্ট যে নোটগুলো ছিল ওই নোটগুলার ইন ডিগ্রি এর ভ্যালু এক করে কমে যাবে, রাইট? কজ দেখেন এর ইন ডিগ্রি ইনিশিয়ালি ছিল 2, রাইট? ই থেকে একটা আসতেছিল, সরি, আর সি থেকে একটা নোড এজ আসতেছিল। তো এখন আমি যদি সি ডিলিট করে দিই, এই এজটাও ডিলিট হয়ে যাবে, এই এজটাও ডিলিট হয়ে যাবে। তো এই এ নোডের দিকে আসার এজ জাস্ট তখন এই একটা থাকবে। তার জন্য আগে যে ইনডিগ্রি ছিল তার থেকে এর ইনডিগ্রি এক কমে যাবে, তাই না? তার মানে আমরা যে নোডটা ডিলিট করতেছি ওই নোডের অ্যাডজাসেন্ট নোডগুলোর ইনডিগ্রির ভ্যালু এক করে যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলেই আমার এই যে নোডটা আমরা ডিলিট করতে চাইতেছি ওই নোডটা ইফেক্টিভলি ডিলিট হয়ে যাবে আমার গ্রাফ থেকে, তাই না? তো কাজটা আমরা করে ফেলি। সি এর অ্যাডজাসেন্ট কী কী আছে? সি এর অ্যাডজাসেন্ট আছে এ, আর সি এর অ্যাডজাসেন্ট আছে বি। তার জন্য এ আর বি এর ইনডিগ্রির ভ্যালু এক করে কমে যাবে। তো এর ইনডিগ্রির ভ্যালু কত? এর ইনডিগ্রির ভ্যালু হচ্ছে 2, এক কমে গেলে 1। বি এর ইনডিগ্রির ভ্যালু কত? বি এর ইনডিগ্রির ভ্যালু 1, এক কমে গেলে 0, তাই না? তো আমার যখন যে নোডটা ডিলিট করতে চাইতেছি ওই নোডের অ্যাডজাসেন্ট সবগুলা নোডের ইনডিগ্রি আমি এক করে কমিয়ে দিব, তখন আমি নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে আমি আবার চেক করব যে আমার ইনডিগ্রি অ্যারেতে কোন কোন নোডের ইনডিগ্রি 0 আছে। যেগুলো 0 আছে আর আমার কিউতে কখনো আমি এন কিউ করি নাই, তো আমার এই ট্র্যাকটাও রাখা লাগবে। আমি দেখেন সি কিন্তু অলরেডি একবার এন কিউ করে ফেলেছি, তো সিকে আবার এন কিউ করবো না, সি এর ইনডিগ্রি 0 হওয়া সত্ত্বেও। আবার ইকে আমরা অলরেডি একবার এন কিউ করে ফেলছি আর কিউতে অলরেডি আছে। তো এই ইকেও আমরা এর ইনডিগ্রি 0 হওয়া সত্ত্বেও আমরা ইকে আবার এন কিউ করবো না। আমরা জাস্ট এন কিউ করবো ওই নোটগুলা যে নোটগুলা জাস্ট এই ইটারেশনে আমার আগের যে এই সি এর জন্য যে আমি মানে ওই নোডের যে অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোর ইন ডিগ্রির ভ্যালু এক করে কমাইছি, ওই কমানোর কারণে যে নোটগুলোর ইন ডিগ্রির ভ্যালু 0 হয়ে গেছে। তো দেখেন এখানে আমি জাস্ট দেখতেছি যে আমি লাস্ট ইটারেশনে এ আর বি এই দুইটার ভার্টেক্সের ইনডিগ্রির ভ্যালু কমাইছিলাম। তো তার মধ্যে আমার জাস্ট বি নোডটার যে ইনডিগ্রি ওইটা 0 হয়ে গেছে। যেহেতু বি নোডের ইনডিগ্রি 0 হয়ে গেছে, এখন আমি কি করব? বিকে এন কিউ করবো, তাই না? তো এখানে জাস্ট বিকে এন কিউ করে দিলাম। আর তো কোনোটা আমার এই কারেন্ট ইটারেশনে ইনডিগ্রির ভ্যালু 0 হয় নাই, তাই না? তো তার মানে আমার এই কাজের যে স্টেপটা ছিল ওইটাও শেষ। তারপরে সেম কাজ আমরা আবার রিপিট করব। এখন কাইন্ডা আগের মতো হয়ে যাইতেছে যে এখন আমি কিউ থেকে ডিকিউ করব একটা এলিমেন্ট। তো এখন আমি এখান থেকে যদি কিউ থেকে ডিকিউ করি, তাহলে আমি কোন এলিমেন্টটা পাবো? আমি ডিকিউ করে পাবো ই, রাইট? তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ই নোটটা ডিলিট করে দেওয়া গ্রাফ থেকে, তাই না? ই নোটটা ডিলিট করা বলতে কি বুঝাইতেছে? ই এর অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রির ভ্যালু এক করে কমানো। দেখেন এখন এই জায়গায় ই এর অ্যাডজেসেন্ট এলিমেন্ট আছে এ, ডি, এফ, রাইট?
তো এগুলার ইন ডিগ্রি ভ্যালু 1 করে কমবে। তো এর ইন ডিগ্রি ভ্যালু কারেন্টলি 1, 1 কমে গেলে 0, তাই না? তারপর আরেকটা কি ডি এর ইন ডিগ্রি ভ্যালু কারেন্টলি 3, 1 কমে গেলে 2। তারপর আমার আরেকটা অ্যাডজেসেন্ট এলিমেন্ট হচ্ছে এফ এর কারেন্টলি ইন ডিগ্রি 1, তো যদি 1 কমে যায় তাহলে এফ এর ইন ডিগ্রি হয়ে যাবে 0, তাই না? তো এটা 0 করে দিলাম। দেখেন আমার এখন কিন্তু এর যতগুলো অ্যাডজেসেন্ট ছিল সবগুলা এলিমেন্টের ইন ডিগ্রি আমি 1 করে কমায় দিছি। এখন তাহলে আমার পরের স্টেপের কাজ যে আমি কারেন্টলি যে নোডগুলা ইন ডিগ্রি, যে ভার্টেক্সগুলার ইন ডিগ্রি 1 করে কমাইছি ওগুলার মধ্যে কোনটা কোনটা 0 হয়ে গেছে। আমি একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট যে আমার কারেন্ট ইটারেশনে যে নোটগুলার ইন ডিগ্রির ভ্যালু 0 হয়েছে, আগের থেকে 0 ছিল ওগুলো আমরা অলরেডি কিউতে এনকিউ করে ফেলছি। এটা ট্র্যাক রাখার জন্য আপনি চাইলে একটা ভিজিটেড অ্যারে রাখতে পারেন, অথবা আপনি কোডের মধ্যেই চেক করতে পারেন যে আপনি যেহেতু 1 করে কমাইতেছেন যে পার্টের মধ্যে, যে আপনি ইন ডিগ্রির ভ্যালু যে কমাইতেছেন, ইন ডিগ্রি অফ আই এর ভ্যালু মনে করেন 1 মাইনাস ইকুয়াল টু 1 করছেন, তারপরেই আপনি চেক করে দেখতেছেন যে ইফ ইন ডিগ্রি অফ আই এইটা 0 হয়ে গেছে কিনা। যদি 0 হয়ে যায় তখন আপনার কাজ কি, তখন এনকিউ করে দেওয়া। তো এখন দেখেন আমার কারেন্ট ইটারেশনে আমি আপডেট করছি ইন ডিগ্রির ভ্যালু এর, তারপর এর, ডি এর আর এফ এর। এর মধ্যে এরটা 0 হয়েছে, ডি এরটা 0 হয় নাই, আর এফ এরটা 0 হয়েছে। তার মানে আমার এই কিউতে এন কিউ করবো এ কে আর এফ কে, তাই না? তো কিউতে এন কিউ করতেছি এ আর এফ, তাই না? তো এই পর্যন্ত গেল। এই পর্যন্ত যাওয়ার পর আমার কাজ আবার রিপিট করা। আমি কিউ থেকে ডিকিউ করব, কিউ থেকে আমি বিকে ডিকিউ করতে পারি এখন, মানে ডিকিউ করলে আমার বি পাওয়া যাবে। তো বিকে যদি ডিকিউ করি আমার কাজ হচ্ছে বিকে ডিলিট করে দেওয়া, তাই না? বিকে ডিলিট করা মানে বি এর অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোর ইন ডিগ্রির ভ্যালু 1 কমানো। বি এর অ্যাডজেসেন্ট এলিমেন্ট জাস্ট ডি, তাই না? তো ডি এর ইন ডিগ্রি 1 আমি কমায় দিব, ডি এর কারেন্টলি ইন ডিগ্রি 2, 1 কমায় দিলে আমার হইতেছে আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি। আমরা যে কিউ থেকে ডিকিউ করতেছি না, যে যে মোমেন্টে আমি ডিকিউ করতেছি ওই মোমেন্টে আমার অর্ডারিংটা আমার লিখে দেওয়া লাগবে। তো আমি সবার ফার্স্টে ডিকিউ করেছিলাম সি কে, তার জন্য অর্ডারিংয়ে সবার ফার্স্টে থাকবে সি। তারপরে আমি ডিকিউ করেছিলাম ই কে, তার জন্য অর্ডারিংয়ে আমার সি এর পরে থাকবে ই। তারপর আমি ডিকিউ করছি হচ্ছে বি, তার জন্য অর্ডারে থাকবে বি, তাই না? আচ্ছা, এখানে একটু কাছাকাছি হয়ে যাইতেছে, তো আই থিঙ্ক ইট লুকস বেটার। আচ্ছা, তো এই জিনিসটা মিস করে গেছিলাম, এইটা একটু মনে রাখা লাগবে যে আপনি কিউ থেকে যে মোমেন্টে আপনি ডিকিউ করতেছেন ওই মোমেন্টেই আপনার অর্ডারিংয়ের যে লিস্টটা আছে ওইটাও ফিল আপ করে ফেলা লাগবে। তো দেখেন আমি সি কে ডিকিউ করেছিলাম, তার জন্য সি সবার ফার্স্টে, ই কে ডিকিউ করেছি, তো তার জন্য ই, আর বিকে, তো বি। এখন আমি বিকে যদি ডিলিট করতে চাই তাহলে আমার বি এর অ্যাডজাসেন্টগুলোর ইন্ডিগ্রি ভ্যালু 1 কমাইতে হবে, তাই না? বি এর অ্যাডজাসেন্ট কী ছিল? বি এর অ্যাডজাসেন্ট ছিল ডি। ডি এর ইন্ডিগ্রি আমি দেখেন ডি এর কারেন্টলি ইন্ডিগ্রি কত ছিল? ডি এর কারেন্টলি ইন্ডিগ্রি ছিল হচ্ছে 2, তাই না? 2 থেকে 1 কমিয়ে আমি 1 করে দিছি। তো দেখেন বি এর যতগুলো অ্যাডজাসেন্ট ছিল সবগুলো অ্যাডজাসেন্টের ইন্ডিগ্রি, অ্যাডজাসেন্ট এলিমেন্ট নোডের ইন্ডিগ্রি আমি কমিয়ে ফেলছি। তো এখন আমার পরের ইটারেশনে চলে যাওয়া লাগবে। পরের ইটারেশনে আমি কি চেক করব যে আমি এই কারেন্ট ইটারেশনে যে ইনডিগ্রিগুলো চেঞ্জ করছি ওই চেঞ্জড ইনডিগ্রিগুলোর মধ্যে কোনোটা 0 হয়েছে কিনা। তো আমি কারেন্ট ইটারেশনে জাস্ট ইনডিগ্রি চেঞ্জ করেছি ডি এর, তো ডি এর ইনডিগ্রি তো 1, 0 না, তার জন্য আমি কিছুই এনকিউ করতে পারতেছি না এই ইটারেশনে। যেহেতু কিছু এনকিউ করতে পারি নাই, আমি পরের কাজ হচ্ছে আমার কিউ থেকে কিছু একটা ডিকিউ করা। কিউ থেকে ডিকিউ করলে আমি এ পাবো। তো এই যে এ ডিকিউ করলাম, যে মোমেন্টে ডিকিউ করছি ওই মোমেন্টেই আমি অর্ডারিংয়ের মধ্যে এ লিখে দেব। আচ্ছা আচ্ছা, এ যদি আমি ডিকিউ করি তার মানে আমার এই গ্রাফ থেকে একে ডিলিট করা লাগবে। এখন একে যদি ডিলিট করতে চাই তাহলে আমার কাজ কি, এ এর যে অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলো আছে এর অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইন ডিগ্রি 1 কমানো। এর অ্যাডজাসেন্ট জাস্ট ডি আছে, তাই না? তো ডি এর কারেন্টলি ইন ডিগ্রি 1, তো এটা যদি আমি সরাই ফেলতে চাই তাহলে ইন ডিগ্রি 1 কমে যাবে, 1 কমে গিয়ে ডি এর ইন ডিগ্রি 1 থেকে 0 হয়ে যাবে। এর তো আর কোনো অ্যাডজাসেন্ট এলিমেন্ট নাই, তাই না? যেহেতু নাই, তো আমার এই ইটারেশনে এই কাজটা শেষ। তো
তো পরের স্টেপে আমরা কি করি, কারেন্ট ইটারেশনে আমি যে নোটগুলার ইনডিগ্রি চেঞ্জ করছি ওই নোটগুলোর মধ্যে কোনোটা জিরো হয়েছে কিনা চেক করা। তো দেখেন আমি ডি এর ইনডিগ্রি চেঞ্জ করছিলাম এই ইটারেশনে, ডি এর ইনডিগ্রি জিরো হয়ে গেছে, তার মানে আমার কাজ হচ্ছে এই কিউতে ডিকে এনকিউ করা, তাই না? তো এই পর্যন্ত গেল। তারপর কি করব, তারপর আমার আর তো কোনো আর কিছু তো এনকিউ করার নাই, কজ এই ইটারেশনে আমি জাস্ট একটা নোডের ইনডিগ্রি চেঞ্জ করছিলাম। তো এখন আমার ডিকিউ করা লাগবে। তো যদি ডিকিউ করি আমি এই কিউ থেকে ডিকিউ করলে সবার ফার্স্টে পাবো এফ, রাইট? তো এফ পাওয়ার সাথে সাথে আমরা এই অর্ডারিংয়ের মধ্যে টপোলজিক্যাল অর্ডারিং যে টা পাবেন তার ওইখানে আমার অ্যাড করে দেওয়া লাগবে এফ, রাইট? আচ্ছা, এখন আপনি এফ পেয়ে গেছেন। এফ পেলে কাজ হচ্ছে এফ এর অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রি এক কমানো। এফ এর অ্যাডজাসেন্ট এলিমেন্ট হচ্ছে কে, এফ এর অ্যাডজাসেন্ট এলিমেন্ট হচ্ছে জে। তো কে এর ইনডিগ্রি হচ্ছে ওয়ান, ওয়ান থেকে জিরো হয়ে যাবে, আর জে এর ইনডিগ্রি হচ্ছে থ্রি, থ্রি থেকে টু হয়ে যাবে। আচ্ছা, তো এফ এর সব অ্যাডজাসেন্ট দেখা শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি কারেন্ট ইটারেশনে চেঞ্জ করছি জাস্ট জে আর কে, তাই না? জে আর কে এর ইনডিগ্রির ভ্যালু চেঞ্জ করছি। তো তাহলে আমার সিম্পলি চেক করা লাগবে জে আর কে এর মধ্যে কোনোটার ইনডিগ্রি জিরো হয়েছে কিনা। তো এখানে কে এর ইনডিগ্রি জিরো হয়ে গেছে, তার জন্য আমি এন কিউ করবো কাকে, কে কে। তো এখানে এন কিউ করে ফেলছি কে, ঠিক আছে। তারপরে আমার কাজ কি, আমি কিউ থেকে ডি কিউ করবো। কিউ থেকে যদি ডি কিউ করি আমি পাবো ডি, যেহেতু ডি পাইছি আমার অর্ডারিংয়ের মধ্যে ডিকে ইনক্লুড করব। তারপর আমার কাজ হচ্ছে ডিকে এই গ্রাফ থেকে ডিলিট করা। ডিকে গ্রাফ থেকে ডিলিট করা মানে ডি এর অ্যাডজাসেন্ট যে এলিমেন্টগুলো আছে এগুলার ইনডিগ্রির ভ্যালু এক করে কমানো। ডি এর অ্যাডজাসেন্ট আছে এইচ আর ডি এর অ্যাডজাসেন্ট আছে জি। তো এইচ আর জি দুইটার ইনডিগ্রি আমি এক করে কমায় দিব। জি এর ইনডিগ্রি ওয়ান ছিল, জিরো হয়ে যাবে, সরি, জি এর ইনডিগ্রি ওয়ান থেকে জিরো হয়ে যাবে, এইচ এর ইনডিগ্রি ওয়ান থেকে জিরো হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমার কারেন্টলি চেঞ্জ করছি এই ইটারেশনে জি আর এইচ এর ইনডিগ্রির ভ্যালু দুইটার ইনডিগ্রি জিরো হয়ে গেছে, তাই না? যেহেতু দুইটার ইনডিগ্রি জিরো হয়ে গেছে আমি এই কিউতে দুইটাই এন কিউ করে ফেলবো। তো আমি এন কিউ করতেছি জি আর এইচ, রাইট? তো জি এইচ। আচ্ছা, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে কিউ থেকে ডিকিউ করা। কিউ থেকে ডিকিউ করলে আমি পাবো কে, কে কে যেহেতু ডিকিউ করে পেয়েছি তার জন্য আমি অর্ডারিংয়ের মধ্যে কে কে ইনক্লুড করব। তারপর কি, তারপর হচ্ছে আমি কে কে এই গ্রাফ থেকে ডিলিট করে দিব। কে কে যদি গ্রাফ থেকে ডিলিট করি তার মানে কি, কে এর অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রি ভ্যালু এক কমবে। কে এর অ্যাডজাসেন্ট এলিমেন্ট জাস্ট জে। তো জে এর ইনডিগ্রি কারেন্টলি হচ্ছে আপনার টু, তো টু থেকে কমে হয়ে যাবে ওয়ান। আচ্ছা, কের আর তো কোনো অ্যাডজাসেন্ট নাই, তো এই ইটারেশন শেষ। এখন এই ইটারেশনে আমি জাস্ট আপডেট করছি জে এর ইনডিগ্রি ভ্যালু, কিন্তু জে এর ইনডিগ্রির ভ্যালু যেহেতু জিরো না তার জন্য আমরা এই কিউতে এখনও কিছু এন কিউ করবো না। তো তারপরের ইটারেশনে চলে যাব। তারপরের ইটারেশনে আমার কাজ কিউ থেকে ডিকিউ করা। কিউ থেকে ডিকিউ করলে আমি পাবো জি, যেহেতু আমি জি পাইছি তার জন্য অর্ডারিংয়ের মধ্যে আমি লিখে দিব জি। আর তারপর কি করব, তারপর হচ্ছে জিকে এই গ্রাফ থেকে ডিলিট করব। তো জি এই গ্রাফ থেকে ডিলিট করলে জি এর অ্যাডজাসেন্ট যে এলিমেন্ট আছে ওইটার ইনডিগ্রির ভ্যালু এক কমে যাবে। জি এর অ্যাডজাসেন্ট আছে আই, তো আই এর কারেন্টলি ইনডিগ্রি টু, তো এই ইনডিগ্রি টু থেকে কমে ওয়ান হয়ে যাবে, তাই না? তো টু থেকে ওয়ান হয়ে গেল। এখন দেখেন আমি এই ইটারেশনে জি এর সবগুলা অ্যাডজাসেন্ট চেক করে ফেলছি। জি এর অ্যাডজাসেন্ট চেক করে আমি জাস্ট আই এর ইনডিগ্রির ভ্যালু চেঞ্জ করতে পারছি, কিন্তু এইটা এখনও জিরো না, তাই না? যেহেতু জিরো না তার জন্য আমি কিউতে এন কিউ করতে পারবো না। তো কিউতে যদি এন কিউ না করি আমি পরের ইটারেশনে চলে যাব। পরের ইটারেশনে কী করব, আমি কিউ থেকে ডিকিউ করব। কিউতে আমি ডিকিউ করলে পাবো এইচ, যেহেতু এইচ পাইতেছি তার জন্য আমি অর্ডারিংয়ের মধ্যে ইনক্লুড করব এইচ। এখন আমার কাজ হচ্ছে এইচকে গ্রাফ থেকে ডিলিট করা। এইচের অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রির ভ্যালু কমানো। তো এইচের অ্যাডজাসেন্ট আছে জে, এইচের অ্যাডজাসেন্ট আছে আই, তাই না? তো জের ইনডিগ্রি কমবে, আই এর ইনডিগ্রি কমবে। তো জে এর ইনডিগ্রি হচ্ছে ওয়ান থেকে জিরো হয়ে যাবে, আই এর ইনডিগ্রি ওয়ান থেকে জিরো হয়ে যাবে। এখন দেখেন এই ইটারেশনে আমি জে আর আই এই দুইটা ভার্টেক্সের ইনডিগ্রির ভ্যালু কমাইছি আর দুইটাই আমি জিরো পেয়ে গেছি। যেহেতু জিরো পাইছি তো
তো এখন আমার কাজ হচ্ছে এই দুইটাকে আমি কিউতে এন কিউ করবো। তো আমার জে কে এন কিউ করা লাগবে, আই কে এন কিউ করা লাগবে, ঠিক আছে। তো এই ইটারেশন শেষ। আবার আমি কিউ থেকে ডিকিউ করব, কিউ থেকে ডিকিউ করলে পাইতেছি জে। তো জে পাইলে আমার কাজ কি, অর্ডারিংয়ের মধ্যে জে কে ইনক্লুড করা। তো এখানে আসবে জে, তারপর কি করতেছি, জে এর অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রির ভ্যালু এক করে কমাবো। জে এর অ্যাডজাসেন্ট এলিমেন্ট আছে এম, জে এর অ্যাডজাসেন্ট এলিমেন্ট আছে এল। তো এম আর এল এর ইনডিগ্রি ভ্যালু আমি কমাইতেছি। এম এর ইনডিগ্রি ভ্যালু 1 ছিল, 0 হয়ে যাবে। আর এল এর ইনডিগ্রি ভ্যালু 2 ছিল, 1 হয়ে যাবে। আচ্ছা, তো এখন আর একটা কাজ, পরের ইটারেশনে আমার পরের যে স্টেপটা, ওই স্টেপে আমার কাজ হচ্ছে কারেন্ট ইটারেশনে আমি যে কয়টা নোডের ইনডিগ্রির ভ্যালু কমাইছি, এখানে আমি এল আর এম এর ইনডিগ্রির ভ্যালু কমাইছি। তো তার মধ্যে ইনডিগ্রির ভ্যালু কোনোটা 0 হয়েছে কিনা, তো এম এর ভ্যালু 0 হয়ে গেছে, তাই না? যেহেতু এম এর ইনডিগ্রির ভ্যালু 0 হয়ে গেছে, তার জন্য আমি এন কিউ করবো এম কে। তো এম কে আমি এন কিউ করলাম, ঠিক আছে। তো এই স্টেপ শেষ, এই ইটারেশন শেষ। পরের ইটারেশনে আমি কিউ থেকে আবার ডিকিউ করলাম, কিউ থেকে ডিকিউ করে পাইতেছি আই। যেহেতু আই পাইছি, আমি অর্ডারিংয়ে এখানে আই ইনকিউ করবো, সরি, অর্ডারিংয়ে আই আমি অ্যাড করে দিব। আচ্ছা, আই অ্যাড করার পর আমার কাজ হচ্ছে আই এর যে অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলো আছে ওগুলার ইনডিগ্রির ভ্যালু এক করে কমানো, তাই না? আই এর অ্যাডজাসেন্ট আছে এল, তো এল এর ইনডিগ্রির ভ্যালু এক কমায় ফেলবো। এল এর ইনডিগ্রির ভ্যালু যদি এক কমাই তাহলে 0 হয়ে যাবে। তারপর আমার আই এর ইটারেশন শেষ, কজ আই এর সবগুলো অ্যাডজাসেন্ট আমি চেক করে ফেলছি। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই কারেন্ট ইটারেশনে আমি জাস্ট এন ডিগ্রির ভ্যালু চেঞ্জ করছি হচ্ছে এল এর। যেহেতু এল এর ইনডিগ্রির ভ্যালু চেঞ্জ করছি, তার জন্য আমি চেক করব এল এর ইনডিগ্রির ভ্যালু 0 কিনা। যেহেতু 0, আমি এন কিউ করে দেবো। তো আমি লাস্টে এন কিউ করতেছি এল। আচ্ছা, এল এন কিউ করে ফেলছি। তারপর আমার কাজ কি, তারপর আমার কাজ হচ্ছে কিউ থেকে ডিকিউ করা। কিউ থেকে এখন ডিকিউ করলে পাবো এম। যেহেতু এম পাইছি, আমি অর্ডারিংয়ের মধ্যে এম অ্যাড করে দিব, ঠিক আছে। তো এম অ্যাড করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে গ্রাফ থেকে এম ডিলিট করা। এম ডিলিট করতে চাইলে এম এর অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর ইনডিগ্রি ভ্যালু কমাবো। এম এর কোনো অ্যাডজাসেন্ট এলিমেন্ট নাই, তো যেহেতু এম এর অ্যাডজাসেন্ট নোড নাই, আমি ইটারেশন শেষ, কজ আমি কারো ইনডিগ্রি কমাইতে পারতেছি না। তো তারপর কাজ হচ্ছে আমি কিউ থেকে আবার ডিকিউ করব। কিউ থেকে ডিকিউ করলে আমি কারেন্টলি পাবো এল। যেহেতু এল পাইতেছি, আমি অর্ডারিংয়ের মধ্যে এল এন কিউ করব। এল এন কিউ করলাম। এখন আমার এল এর অ্যাডজাসেন্টগুলোর এলিমেন্টের অ্যাডজাসেন্ট যে নোটগুলো আছে ওগুলোর ইনডিগ্রি কমাইতে হবে। এলেরও কোনো অ্যাডজাসেন্ট নোট নাই, তো তার জন্য এই ইটারেশন এখানে শেষ। আমি গিয়ে কিউ এখন এমটি হয়ে গেছে। তো কিউ যখন এমটি হয়ে গেছে, আমার সিমুলেশন শেষ। বাট একটা জিনিস আমার চেক করা লাগবে, যে আমার যে ইনডিগ্রির যে গ্রাফটা, ইনডিগ্রির যে অ্যারেটা ছিল, আমার প্রত্যেকটা নোডের যে ইনডিগ্রি আমি স্টোর করতেছি, প্রত্যেকটা নোডের ইনডিগ্রি আমি অ্যাট দ্য এন্ড 0 পাইছি কিনা। যদি সবগুলো নোডের ইনডিগ্রি লাস্টে 0 হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অর্ডারিংটা পেয়ে গেছি। তো এই ছিল আপনার টপোলজিক্যাল অর্ডারিংটা, যে সি ই বি এ এফ ডি কে জি এইচ জে আই এম এল। আচ্ছা, তো এটা যদি আপনারা চেক করে দেখেন, এই অর্ডারিংয়ে এমন কোনো এলিমেন্ট নাই যেটার ডিপেন্ডেন্ট এলিমেন্ট, যেটা যার উপরে ডিপেন্ডেন্ট ছিল ওইটা এর আগে আসে নাই। তো টপোলজিক্যাল অর্ডারিং এটা হয়ে গেছে। তো হ্যাঁ, এইটা বিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিং। এখন আচ্ছা, এইটা পরে বলি। তো আমরা কি কি স্টেপ ফলো করলাম ওইটা একটু দেখি। তো ফার্স্টে ইনিশিয়ালি যে আমার, আচ্ছা লিখার দরকার নাই, আমার ফার্স্ট কাজ কি করছি, আমি ফার্স্টে ইনডিগ্রি আমি ক্যালকুলেট করছি আমার গ্রাফের প্রত্যেকটা নোডের জন্য। তারপর আমি চেক করছি যে এই গ্রাফের যে ইনডিগ্রি আমি ক্যালকুলেট করলাম, এই গ্রাফের ইনডিগ্রিগুলোর মধ্যে 0 ইনডিগ্রিওয়ালা নোড কী কী আছে। যে নোডগুলোর ইনডিগ্রি 0 আছে ওগুলো আমি কিউতে এন কিউ করে ফেলছি। তারপর আমার কাজ হচ্ছে প্রত্যেক ইটারেশনে কিউ থেকে ডিকিউ করা। ডিকিউ করে আমি যে এলিমেন্টটা পাইছি ওই এলিমেন্টটা আমার গ্রাফ থেকে ডিলিট করে দেওয়া মানে হচ্ছে ওই এলিমেন্টের অ্যাডজাসেন্ট যে এলিমেন্টগুলো আছে, অ্যাডজাসেন্ট যে নোডগুলো আছে ওগুলার ইনডিগ্রি ভ্যালু এক করে কমানো। তারপর আমি কারেন্টলি আমার যে কারেন্ট ইটারেশন আছে এই ইটারেশনের জন্য আমি যে ভার্টেক্সগুলার ইনডিগ্রি ভ্যালু এক করে কমাইছি
ওই ভার্টেক্সগুলোর মধ্যে কোনো একটা ভার্টেক্সের ইন্ডিগ্রি ভ্যালু 0 হয়ে গেছে কিনা। যদি 0 হয়ে যায় ওই ভার্টেক্সটাকে আমি কিউতে এনকিউ করব। তো এইভাবে প্রত্যেকটা মানে আপনি মাত্র যে ডিকিউ করছেন ওই ভার্টেক্সের অ্যাডজাসেন্ট প্রত্যেকটা এইভাবে চেক করে এনকিউ করার পর আপনার এই ইটারেশন শেষ। পরের ইটারেশনে গিয়ে সেম কাজ রিপিট করা লাগবে কোড থেকে, কিউ থেকে ডিকিউ করা থেকে। তো এটাই হচ্ছে আপনার বিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিং। এখন আমরা ডিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিংয়ে চলে যাই। তো আই থিঙ্ক আপনারা সরি ডিএফএস দিয়ে আচ্ছা সরি স্টার্ট টাইম আর এন্ড টাইম দিয়ে ডিএফএস রান করা শিখছেন তাই না? তো ওই জিনিসটা আমার টপোলজিক্যাল সর্টিং যদি ডিএফএস দিয়ে করতে চাই তাহলে ওই জিনিসটা আমার কাজে লাগে। তো ধরেন আমি তো ডিএফএস যে কোনো নোট থেকে স্টার্ট করতে পারি তাই না? মনে করেন আমি এই সি নোট থেকে ডিএফএস রান করা স্টার্ট করতেছি। যদি সি নোট থেকে ডিএফএস রান করা স্টার্ট করি তাহলে আমার এই সি নোডের স্টার্ট টাইম মনে করেন 1, ঠিক আছে? তো তাই যদি হয় আমার চেক করা লাগবে সি এর অ্যাডজাসেন্ট কী কী আছে। সি এর যে কোনো একটা অ্যাডজাসেন্টের দিকে যাব। তো সি থেকে আমি এতে যাইতে পারি তাই না? যেহেতু এতে যাইতে পারি, তো যেহেতু আমি এই টাইমে আমি এতে আসলাম, তো এ এর স্টার্ট টাইম হবে 2 তাই না? এখন দেখেন এ থেকে আমি কই যেতে পারি। এ থেকে আমি যেতে পারি ডিতে। তো ডিতে যেহেতু যাইতে পারি, ডি এর স্টার্ট টাইম হবে 3। তারপর আমি ডি থেকে কই যাইতে পারি, ডি থেকে যাইতে পারি আমি জিতে। যেহেতু জিতে যাইতে পারি, এখানে এইচেও যেতে পারি, আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। তো ওইটা পরে আসতেছি, বাট আমি মনে করেন জি চুজ করলাম। তো জি চুজ করলে জি এর স্টার্ট টাইম হবে 4 তাই না? তারপর জি থেকে আমি কই যেতে পারি, জি থেকে আমি যেতে পারি আইতে। আইতে যাইতে পারি যেহেতু আমার আই এর স্টার্ট টাইম হবে 5। তারপর আই থেকে আমি যেতে পারি এল এ তাই না? তো এল এর স্টার্ট টাইম হবে 6। আচ্ছা, এখন আমি এল পর্যন্ত চলে আসছি। এই এল থেকে আমি আর কোথাও যেতে পারি না, তার মানে এল এর এন্ড টাইম এখানেই। তো এল এর এন্ড টাইম তাহলে আমি এই জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখে স্ল্যাশ দিয়ে লিখে দিই। এল এর এন্ড টাইম হচ্ছে, কারেন্ট টাইম ছিল 6, পরের টাইমটায় আমি এটা স্টপ করে দিতেছি। তো এল এর এন্ড টাইম হচ্ছে 7। আচ্ছা, এল এর এন্ড টাইম 7। এখন আমি ব্যাক ট্র্যাক করতেছি। এল আমি আসছিলাম কোত্থেকে? এল আসছিলাম আই থেকে তাই না? তো যেহেতু আই থেকে আসছিলাম, আই থেকে এখন আমি কই যাইতে পারি ওটা আমার চেক করা লাগবে। আই থেকে আমার অ্যাডজাসেন্ট জাস্ট এল ছিল, এল তো আমি ভিজিট করেই ফেলছি, তো এল আর যাবো না। তাহলে আই থেকে আর কোথাও যাওয়া যায় না। যেহেতু যাওয়া যায় না, তাহলে এইটাও এই জায়গায় স্টপ করে দেওয়া লাগবে। তো এইটার স্টপ টাইম হবে আগের আগের টাইমটা ছিল 7, তো তার সাথে 1 বেশি তাই না? তো এখানে 8। এখন দেখেন আমি আই আই নোটটাতে কোথা থেকে আসছিলাম? আই নোটটাতে আসছিলাম জি নোট থেকে তাই না? তো এখন আমার চেক করা লাগবে জি থেকে আর কোথাও যাইতে পারি কিনা। জি থেকে জাস্ট আমরা আই এ যাইতে পারি, ওটা তো আমরা অলরেডি করেই ফেলছি। তো জি থেকেও আর কোথাও যাওয়া যায় না। তার জন্য জি এর এন্ড টাইম কত হবে? জি এর এন্ড টাইম হবে, আগের টাইম ছিল 8, তার সাথে 1 বেশি 9 তাই না? আচ্ছা, এখন দেখেন তারপর আমার হচ্ছে জিতে আমি কোত্থেকে আসছিলাম? জি আসছিলাম হচ্ছে আমি ডি থেকে তাই না? তো যেহেতু ডি থেকে আসছি, আমি চেক করব ডি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। ডি থেকে দেখেন আমি এইচে যাইতে পারি। এইচ এখন পর্যন্ত আমরা ভিজিট করি নাই, যেহেতু ভিজিট করি নাই তার মানে আমি এখন এইচে যাব। এইচে গেলে এইচের স্টার্ট টাইম হবে, আমার লাস্ট যে টাইম ছিল 9 তার থেকে 1 বেশি তাই না? তো এটার স্টার্ট টাইম 10। আচ্ছা, 10 হলো। তারপর আমি কি করতেছি? তারপর আমি চেক করতেছি এইচ থেকে কোথায় যাওয়া যায়। এইচ থেকে আমি আইতে যেতে পারি, বাট আই অলরেডি ভিজিটেড তাই না? আই আমরা অলরেডি ভিজিট করে এন্ডও করে ফেলছি, তো আই আর যাব না। এইচ থেকে আর যেতে পারি হচ্ছে জেতে তাই না? যেহেতু যেতে পারি, তো জে এখন জেতে যাব। জে এর স্টার্ট টাইম কত হবে? আগে কত ছিল? 10, তার সাথে 1 বেশি 11। আচ্ছা, এখন এই 11 ছিল জে এর স্টার্ট টাইম। জেতে আমি এখন আসছি, জে থেকে আমি কই যেতে পারি? জে থেকে আমি এলে যেতে পারি, বাট এল তো ভিজিটেড, তো এল আমার কনসিডার করা যাবে না। তো আর কি আছে? আর আমি যেতে পারি এম এ। যেহেতু এম এ যেতে পারি, তো এম ভিজিট করব। এম ভিজিট করলে এম এর স্টার্ট টাইম হবে 11-এর সাথে 1 বেশি 12। তো এই পর্যন্ত আসছি, এম এ চলে আসছি। এখন আমি চেক করতেছি এম থেকে কোথায় যাওয়া যায়। এম থেকে কোথাও যাওয়া যায় না, তার মানে এম আমার এখানেই শেষ। এম এর এন্ড টাইম হবে 12-এর থেকে 1 বেশি 13। আচ্ছা, তো এম শেষ। আমি এম এ থেকে আসলাম? এম এ আসছিলাম জে থেকে। তো জেতে ব্যাক করব। জেতে ব্যাক করে আমি দেখতেছি জে থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। জে থেকে আর কোথাও যাওয়া যায় না, কজ এটা ভিজিটেড, এটা অলরেডি ভিজিট করে আসলাম। তো জেও শেষ, জে থেকে আর কোনো অ্যাডজাসেন্ট এলিমেন্ট নাই। তার জন্য জে এর এন্ড টাইম এখানে। জে এর এন্ড টাইম হবে কত? লাস্ট আমার টাইম কত ছিল? 13। 13-এর থেকে 1 বেশি 14। আচ্ছা,
এখন আমার চেক করা লাগবে আমি যে যেতে আসছিলাম কোত্থেকে, যেতে আসছিলাম আমি এইচ থেকে। আচ্ছা, এইচ থেকে আসছিলাম, এখন আমি চেক করব এইচ থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। যেহেতু আমি ভিজিট করে আসলাম আর এটা অলরেডি ভিজিটেড, তার মানে এইচ থেকেও আর কোথাও আমি যাইতে পারতেছি না। যেহেতু যাইতে পারতেছি না, এইচের এন্ড টাইম হবে, দেখেন আমার লাস্ট টাইম ছিল 14, তাহলে এইচের এন্ড টাইম 15। আচ্ছা, এখন এইচে আসি, এইচ থেকে আমি ব্যাক ট্র্যাক করবো। এইচে আমি আসছিলাম কোত্থেকে, এইচে আসছিলাম ডি থেকে, তার মানে আমি এখন ডিতে ব্যাক করছি। এখন আমার চেক করা লাগবে ডি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। না, দেখেন ডি থেকেও আর কোথাও যাওয়া যায় না, কজ এইটা মাত্র আসলাম আর এটা অলরেডি ভিজিটেড, এটাও আমি ডি থেকেই আসছিলাম। তো আচ্ছা, এখন দেখেন আমার ডিতে আর কোথাও যাওয়া যায় না, তো ডি এর এন্ড টাইম কত হবে? আমার লাস্ট টাইম ছিল 15, তাহলে ডি এর এন্ড টাইম হবে 15-এর থেকে এক বেশি 16। আচ্ছা, এখন আমার চেক করা লাগবে আমি ডিতে আসছিলাম কোত্থেকে। আমি ডিতে আসছিলাম হচ্ছে এ থেকে, রাইট? হ্যাঁ, এ থেকে আসছিলাম। যেহেতু আমি এ থেকে আসছিলাম ডি থেকে, তাহলে আমি এতে ব্যাক করব। এখন এ থেকে আমার চেক করা লাগবে যে আমি এ থেকে আর কোথাও যাইতে পারি কিনা। দেখেন এ থেকে অ্যাকচুয়ালি আর কোথাও যাওয়া যায় না, কজ এর আউটগোয়িং এজ জাস্ট ডি এর দিকেই। তার জন্য এর এন্ড টাইম কত হবে? লাস্ট টাইম ছিল 16, তার সাথে এক বেশি 17। আচ্ছা, এখন এতে আসি, এ আমার শেষ হয়ে গেছে, তার মানে ব্যাক ট্র্যাক করা লাগবে। ব্যাক ট্র্যাক করবো কোথায়? এতে আমি যে নোট থেকে আসছিলাম, এতে আমি আসছিলাম সি নোট থেকে, তাই না? তো আমি এখন সিতে ব্যাক করব। ব্যাক করে আমি এসে চেক করব যে সি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা, তাই না? তো সি থেকে চেক করে দেখতেছি আমি বিতে যাইতে পারি, আর বি এখনও ভিজিটেড না, তার জন্য আমি বিতে চলে যাব। যদি বিতে চলে যাই তাহলে বি এর স্টার্ট টাইম কত হবে? বি এর স্টার্ট টাইম হবে আমার লাস্ট যে টাইমটা ছিল ওইটা 17, তার সাথে এক বেশি, তার মানে এই জায়গায় 18। ঠিক আছে, এখন আমি বি থেকে চেক করব যে কোথাও যাওয়া যায় কিনা। বি থেকে জাস্ট আমরা ডিতে যেতে পারি, বাট ডি অলরেডি ভিজিটেড, তো তার জন্য আমরা ডিতে যাব না। তাহলে আমার জাস্ট বি থেকে আর কোথাও যাওয়া যায় না, তার মানে বি এর এন্ড টাইম এখানেই। তো বি এর এন্ড টাইম এই জায়গায় 18 থেকে, যেহেতু লাস্ট টাইম ছিল 18, এন্ড টাইমটা হবে এক বেশি 19। আচ্ছা, এখন আমি বি থেকে, সরি, আমি বি এন্ড টাইম, বি এর এন্ড টাইম দিয়ে ফেলছি, তো তার মানে আমার বি থেকে ব্যাক ট্র্যাক করা লাগবে। এখন বি থেকে আমি ব্যাকট্র্যাক করে যাব হচ্ছে আমি যে নোড থেকে বিতে আসছিলাম ওই নোডে। তো আমি সি থেকে বিতে আসছিলাম, তার মানে আমি সিতে ব্যাক করব। এখন সিতে ব্যাক করে আমি দেখতেছি সি থেকে কোথাও যাওয়া যায় কিনা। সি থেকে দেখেন এতে যাওয়া যেত, ওইটা অলরেডি গেছি, বিতে যাওয়া যেত, দুইটাই গেছি, তার মানে সি থেকে আর কোথাও যাওয়া যায় না। যেহেতু যাওয়া যায় না, তাহলে সি এর এন্ড টাইম এখন এখানেই চলে আসবে। তো সি এর এন্ড টাইম কত হবে? লাস্ট টাইম ছিল 19, তার সাথে এক বেশি 20, তাই না? আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমার গ্রাফের সবগুলো নোট কি ভিজিট করে ফেলছি? আমি এইটা ভিজিট করছি, এটা এগুলো ভিজিট করে ফেলছি, বাট আমার এই কয়টা নোট এখনও বাকি। যতক্ষণ পর্যন্ত আমার গ্রাফে নোট বাকি ততক্ষণ পর্যন্ত আমার আরও ডিএফএস চালাইতে হবে। তো একটা ডিএফএস রান করে আমরা এই কয়টা নোট ভিজিট করতে পারছি। এখন আমার বাকি যে নোটগুলো আছে এগুলা থেকে যে কোনো একটা চুজ করে তার উপরে ডিএফএস চালাইতে হবে। তো মনে করেন আমি চুজ করলাম যে আমি এখন এর ওপর ডিএফএস চালাবো। এর ওপর যদি ডিএফএস চালাই, আমার লাস্ট টাইম কত ছিল? 20, তাহলে আমি এখন তার থেকে এক বেশি টাইম নিয়ে ইকে স্টার্ট করব। দেখেন 20 থেকে এক বেশি হচ্ছে 21, তাহলে আমি ইকে স্টার্ট করতেছি 21-এ। ঠিক আছে, এখন আমার এই 21 ইয়ার স্টার্ট টাইম হলে আমার চেক করা লাগবে যে ই থেকে আমি কই কই যেতে পারি। ই থেকে এতে যেতে পারি, বাট এ ভিজিটেড, এটা যাব না। ডি ভিজিটেড, যাব না। এফেও যেতে পারি, তো এফে যেহেতু যাইতে পারি তাহলে এফের স্টার্ট টাইম কত হবে? এফের স্টার্ট টাইম হবে 22, তাই না? তারপর আমার চেক করা লাগবে যে এফ থেকে কোথায় যাওয়া যায়। এফ থেকে যেতে যাওয়া যায়, বাট যাবো না যেহেতু ভিজিটেড। আর কেতে যাওয়া যায়, যেহেতু কেতে যাওয়া যায় আর কে এখনও ভিজিটেড না, তো কেতে যাব। কেতে গেলে কে এর স্টার্ট টাইম হবে 23, তাই না? তারপর কি করব? কে থেকে কই যাওয়া যায় চেক করব। কে থেকে যেতে যাওয়া যায়, বাট যে ভিজিটেড তার জন্য যাব না। তার মানে কে থেকে আর কোথাও যাওয়ার নাই, যেহেতু যাওয়ার নাই তাহলে কে এর স্টার্ট টাইম, সরি, এন্ড টাইম হবে 24, তাই না? আচ্ছা, এই পর্যন্ত গেল। তারপর আপনার কাজ হচ্ছে ব্যাকট্র্যাক করা। ব্যাকট্র্যাক করে আপনি কেতে আসছিলেন এফ থেকে, তাহলে এফে চলে যাওয়া। এফ থেকে আর কোথাও যাওয়া যায় না, যেহেতু যাওয়া যায় না এফের এন্ড টাইম কত হবে? 25। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে ব্যাকট্র্যাক করা, যেহেতু এফ থেকে আর কোথাও যাইতে পারতেছেন না, তাহলে এফে আসছিলেন আপনি ই থেকে, তাহলে এখন কাজ কি? যে ই থেকে আর কোথাও যাওয়া যায় কিনা চেক করা। ই থেকেও তো আর কোথাও যাওয়া যায় না, যেহেতু যাওয়া যায় না, ই এর এন্ড টাইম কত হবে? ই এর এন্ড টাইম হবে 26, রাইট? তো এখন দেখেন আপনার গ্রাফের প্রত্যেকটা নোডের স্টার্ট টাইম আর এন্ড টাইম হয়ে গেছে, আপনি প্রত্যেকটা নোড ভিজিট করে ফেলছেন। এখন আপনার কাজ হচ্ছে এই যে স্টার্ট টাইম আর এন্ড টাইমের উপর যে ডিএফএসটা চালাইলেন, এই ডিএফএসের যে এন্ড টাইম আছে
এন্ড টাইমকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলে যে এলিমেন্টগুলো যে নোডগুলো পাবেন ওইটার অর্ডারটা ক্রিয়েট করা। তো এন্ড টাইম ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলে দেখেন আমার সব থেকে বড় থেকে ছোট এন্ড টাইমের দিকে যাওয়া লাগবে। সব থেকে বড় এন্ড টাইম কার? সব থেকে বড় এন্ড টাইম হচ্ছে ই এর, তাই না? তো আমার অর্ডারটা শুরুতে থাকবে ই। আচ্ছা, হ্যাঁ, শুরুতে থাকলো ই, তার জন্য 26 ই এটা নিয়ে নিলাম। তারপর এফ, রাইট, কারণ 25। তো এই জায়গায় ই থেকে এফ, এফ থেকে দেখেন 24, কে, কে থেকে হচ্ছে 24, তারপর সব থেকে ছোট সি। আচ্ছা, সি, তারপর 20 থেকে 29 ছোট সব থেকে, তাহলে বি। তারপর 29-এর পরে এন্ড টাইম 17, রাইট, বিকজ 18 এখানে আছে। তো 17, তার মানে এ 17, তারপর 16 আছে ডি, তারপর হচ্ছে 16-এর পর 15 এইচ, তারপর 15-এর পর 14 জে, তারপর 14-এর পর 13 এম, 13-এর আগে হচ্ছে 13, 12, 11, 10, তো 9 সব থেকে ছোট এন্ড টাইম, মানে সব থেকে বড় এন্ড টাইম এখন। তো তাহলে জি, তারপর 9-এর পর 8, তাহলে আই, তারপর এন্ড টাইম হচ্ছে 7 সব থেকে ছোট, তাহলে এল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখেন আমার টপোলজিক্যাল অর্ডারিং হয়ে গেছে। এখন একটা কাজ আমরা করলাম যেটা আমাদের উচিত হয় নাই। আমরা এইভাবে যে ডিসেন্ডিং অর্ডারের সর্টটা আলাদা করে করতেছি, এটা আপনার চোখে দেখার করার সময়ও কষ্ট হইতেছে, প্লাস এই সর্টিংয়ের জন্য তো আপনার এক্সট্রা টাইম কমপ্লেক্সিটিও যাবে, তাই না? তো ওইটা অ্যাভয়েড করার জন্য আপনার অ্যাকচুয়ালি এই অ্যালগোরিদমে কী করা লাগে, ওটা হচ্ছে আপনি যে মোমেন্টে একটা নোডের এন্ড টাইম পেয়ে গেছেন, তো ধরেন সবার ফার্স্টে আমি এন্ড টাইম পাইছিলাম কার? এন্ড টাইম পাইছিলাম হচ্ছে এল এর, তাই না? 7। যখন আপনি এন্ড টাইমটা পেয়ে গেছেন তখনই আপনি একটা লিঙ্ক লিস্টের মধ্যে বা একটা অ্যারের মধ্যে যদি আপনি রেখে দেন, তো বা লিস্টের মধ্যে রেখে দেন, আপনি সবার লাস্টে এল রেখে দিবেন। তারপরে যার এন্ড টাইম পাবেন, দেখেন এল এর পরে এন্ড টাইম পাইছি আই এর, তো এইটা এল এর আগে এই আইকে আমি ইনসার্ট করে দেব। মানে আমার লিঙ্ক লিস্টের হেড ইনিশিয়ালি এল ছিল, এখন আমি হেডের আগে একটা মানে আইকে হেড বানিয়ে তারপর আই ডট নেক্সটের মধ্যে এল রেখে দিতেছি। এইভাবে আবার তারপরে আমি এন টাইম পাইছি জি এর, তো যখন জি এর এন টাইমটা পাইছি তখন আমার সবার উপরে ছিল আই এর আগে জিকে রেখে জিকে হেড বানিয়ে দেব। তো এইভাবে ট্র্যাক করলে আপনার এক্সট্রা এই কাজটা করা লাগবে না। এইটা শুরু থেকে যদি করে আসেন এক্স্যাক্টলি এই সেম টপোলজিক্যাল সর্টটাই পাবেন। এখন একটা কোশ্চেন দেখেন, আমার আগে এই অর্ডারিংয়ে স্টার্ট হইতেছিল কত? সি ই বি এ, এইভাবে। এখানে দেখেন আমি সেম গ্রাফের ওপর টপোলজিক্যাল সর্টিং করছি, দেখেন ম্যাচ করতেছে না, তাই না? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে না। একটা গ্রাফের টপোলজিক্যাল সর্টিং অনেক রকম হইতে পারে, ঠিক যেমন আপনার ওই কোর্সের প্রি রিকুইজিট সিস্টেমটার কথাও যেমন বলতেছিলাম, ওই কোর্সের প্রি রিকুইজিটের টাইমেও আপনার ধরেন আপনি 110, 110, তারপর 111, তারপর 230, তারপর 220, এভাবে নিতে পারেন। আপনার ফ্রেন্ড 110, 111, 220, 230 এভাবে নিতে পারে। মানে আপনার আর আপনার ফ্রেন্ডের কোর্স সিকোয়েন্স তো ম্যাচ করে না, রাইট? বাট দুইজনের অর্ডারটাই তো কারেক্ট। এরকম টপোলজিক্যাল সর্টিংয়েরও মাল্টিপল কারেক্ট অর্ডার থাকতে পারে, ঠিক আছে? তো এইটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এখন দেখেন এই জায়গায় আমি জাস্ট কী করছি, কিউতে এন কিউ করছি, প্রত্যেকটা গ্রাফ ভিজিট করে, প্রত্যেকটা নোট ভিজিট করে কিউতে এন কিউ করছি, টোটালি বিএফএসের মতো রান করছি, তাই না? এক্সট্রা তেমন কিচ্ছু করি নাই, জাস্ট ইন ডিগ্রির ক্যালকুলেশনটা বাদে।
তো এর জন্য আমার এটা টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি অর্ডার অফ বিএফএস টাইম কমপ্লেক্সিটির মতোই ভি প্লাস ই, ঠিক আছে? তো এইটা এই অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটির অর্ডার অফ ভি প্লাস ই বিএফএস এর টাইম কমপ্লেক্সিটির মতোই। এক্সট্রা আপনার কী করা লাগতেছে, শুরুতে আপনার ইন ডিগ্রি ক্যালকুলেট করে নেওয়া লাগতেছে, বাট ইন ডিগ্রি ক্যালকুলেশনটা আপনার এই জায়গায় প্লাস আকারে থাকবে, তাই না? তো ওইটা অ্যাকচুয়ালি যখন আপনি বিগো নোটেশনে লিখবেন আপনার জাস্ট এই পার্টটা থেকে যাবে। সেম এটার ক্ষেত্রেও আপনার টাইম কমপ্লেক্সিটি কীভাবে আপনি মেজার করবেন, এইটার ক্ষেত্রে আপনি কী করতেছেন, ডিএফএস রান করতেছেন। ডিএফএস রান করলে আপনার টাইম কমপ্লেক্সিটি কত, সেম অর্ডার অফ ভি প্লাস ই। আর এক্সট্রা কী করতেছেন, এই জায়গায় আপনি লিঙ্ক লিস্টটা মেনটেন করতেছেন, বাট এই লিঙ্ক লিস্টের জন্য তো আপনার প্রত্যেক ইটারেশনে জাস্ট অর্ডার অফ ওয়ানের একটা টাস্ক করা লাগতেছে, তাই না? জাস্ট আপনি হেডকে রিপ্লেস করে দিয়ে নতুন একটা হেড দিতেছেন, আর প্রিভিয়াস যে হেড ছিল ওইটাকে আপনি নেক্সটে সরাই দিতেছেন। তো এইটা তো কম্পিউটেশনালি কনস্ট্যান্ট টাইম নেবে, তো তার জন্য অ্যাকচুয়ালি এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি প্লাস ই, ঠিক আছে? তো এই ছিল আপনার টপোলজিক্যাল সর্টিং। আচ্ছা, তো এই তো টপোলজিক্যাল সর্টিং এই পর্যন্তই। এরপরে আমরা স্টার্ট করি, চলেন, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। আচ্ছা, তো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, শর্টলি এসসিসি, এইটা আমরা কোষারাজুস অ্যালগরিদম দিয়ে করি। তো ঠিক আছে, আগে ফার্স্টে দেখি এসসিসি কী বা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কী। আপনার একটা গ্রাফ যদি আপনাকে এইভাবে দেওয়া থাকে, এই গ্রাফের মধ্যে এমন একটা সাব সেট, এই গ্রাফের প্রত্যেকটা নোডের যতগুলো ভার্টেক্স আছে ওই ভার্টেক্সগুলোর মধ্যে একটা সাবসেট অফ ভার্টেক্স, যে ভার্টেক্সগুলোর যে কোনো একটা ভার্টেক্স থেকে আপনি স্টার্ট করে অন্য যে কোনো ভার্টেক্সে আপনি পৌঁছাইতে পারবেন ওই সাবসেটের মধ্যে, ঠিক আছে? মানে আমি যদি এই কম্পোনেন্টটাকে স্ট্রংলি কানেক্টেড বলতে চাই, তাহলে আমার এই এ থেকে স্টার্ট করেও আমি এই যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টের বাকি যে নোটগুলো আছে বি আর ই, এই দুইটাতে আমার এ থেকে স্টার্ট করেও আমি বি আর ইতে কোনোভাবে পৌঁছাইতে পারবো, যে কোনো এজ নিয়ে, কম্বিনেশন অফ এজেস নিয়ে। বি থেকে স্টার্ট করেও আমি এ আর ইতে পৌঁছাইতে পারবো, ই থেকে স্টার্ট করেও আমি বি আর এতে পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তো একটা কম্পোনেন্টের যে কোনো একটা নোড থেকে আপনি প্রত্যেকটা ওই কম্পোনেন্টের আন্ডারে যে নোডগুলো আছে প্রত্যেকটা নোডে আপনি পৌঁছাইতে পারবেন। এইটা ইনশিওর করলেই আপনি ওইটাকে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলতে পারবেন। তো দেখেন, এটা একটা কম্পোনেন্ট হইতেছে, তাই না? আমি এ থেকে বিতেও আসতে পারতেছি, এ থেকে এইভাবে ইতেও আসতে পারতেছি, তারপর আমি বি থেকে ইতে আসতে পারতেছি, তারপর এটা নিয়ে এতে আসতে পারতেছি, আর ই থেকে আমি ডিরেক্টলি এতে আসতে পারতেছি আর বিতে আসতে পারতেছি। তার জন্য আমি বলতে পারবো এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, ঠিক আছে? তো এখন স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ক্যালকুলেট মানে আপনি বের কীভাবে করবেন, বের করার জন্য আপনার কয়েকটা স্টেপ ফলো করা লাগবে, একটা অ্যালগোরিদম, কোষারাজুস অ্যালগোরিদম বলে ওকে। তো ওইটার জন্য আপনার ফার্স্ট কাজ হচ্ছে রান ডিএফএস, ঠিক আছে? কোন ডিএফএসটা? আপনার স্টার্ট টাইম আর এন্ড টাইম দিয়ে। আমরা যে টপোলজিক্যাল সর্টিংয়ের জন্য যে টাইপের ডিএফএসটা রান করছি সেম ওয়েতে একটা ডিএফএস রান করবেন। তারপর আপনার কাজ হচ্ছে সর্ট তো আপনার কাজ হচ্ছে যে ডিএফএস রান করে যে আপনি এন্ড টাইমগুলো পাবেন, কী করছি, যে ডিএফএস রান করলাম, ডিএফএস রান করে তো আমি এন্ড টাইম পাবো, ওই এন্ড টাইমগুলোর উপরে বেস করে ডিসেন্ডিং অর্ডারে আমরা ভার্টেক্সগুলোকে সর্ট করব। তো কাইন্ডটা সিমিলার হয়ে গেল না, যে আমরা এখানে যা করলাম তাই মানে অ্যাকচুয়ালি আমরা তাই করব, বাট একটা ডিফারেন্স আছে, ওইটা পরে বলতেছি। এই দুইটা কাজ করা শেষ হলে আমি এখান থেকে যে একটা অর্ডারটা পাবো না, এই অর্ডারের উপর বেস করে আমি আচ্ছা, তার আগে আমি যে আমার আমাকে গিভেন যে গ্রাফটা আছে ওই গ্রাফকে ট্রান্সপোজ করা লাগবে।
ঠিক আছে। গ্রাফকে ট্রান্সপোজ করা বলতে কি বোঝায়, আপনার মনে করেন অরিজিনাল গ্রাফে এ থেকে বি এর দিকে একটা এজ ছিল, তো ট্রান্সপোজ করা মানে এজটার ডিরেকশন জাস্ট উল্টা করে দাও, বি থেকে এর দিকে এজ আসবে, ঠিক আছে। তো ট্রান্সপোজ করা শেষ হলে আপনার কাজ হচ্ছে আপনি এই যে এই স্টেপ থেকে আপনি যে অর্ডারটা পাইছেন না এই ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য, ওই অর্ডার অনুযায়ী আপনার এই ট্রান্সপোজ গ্রাফের ওপর ডিএফএস রান করা লাগবে, ঠিক আছে। তো এইটা মনে করেন 2, এইটা 3, and on the graph from 3, তার মানে ট্রান্সপোজ যে গ্রাফটা ওই গ্রাফের ওপর আমার ডিএফএস রান করা লাগবে বেসড অন দ্য অর্ডার উই গট ফ্রম হিয়ার, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি কী বুঝাইতেছে ওইটা আমরা যখন নিচে সিমুলেট করব তখন অ্যাকচুয়ালি আর একটু বেটার বুঝতে পারবো। তো চলেন আমরা সিমুলেশনেই চলে যাই। ঠিক আছে, মনে করেন আমার গিভেন গ্রাফটা এইটা যদি আমার গিভেন গ্রাফ হয় তাহলে আমি তো সিম্পলি জাস্ট ডিএফএস রান করতে পারি, তাই না? ঠিক আছে, ডিএফএস যদি আমি মনে করেন আমি স্টার্ট করতে চাইতেছি এ থেকে যদি স্টার্ট করি তাহলে আমার স্টার্ট টাইম কত হবে এর 1, তাই না? এ থেকে আমি কই যাইতে পারি, এ থেকে বিতে যাইতে পারি, তার জন্য বি এর স্টার্ট টাইম 2, বি থেকে আমি ইতে যাইতে পারি, ই এর স্টার্ট টাইম 3, ই থেকে আমি এফে যাইতে পারি, এফ এর স্টার্ট টাইম 4, এফ থেকে আমি জিতে যাইতে পারি, জি এর স্টার্ট টাইম 5, জি থেকে আমি এইচে যাইতে পারি, এইচ এর স্টার্ট টাইম 6। দেখেন এইচ থেকে আমি এইচে ব্যাক করতে পারি, এইচ থেকে আর কোথাও যাওয়া যায় না, তো এইচে তো অলরেডি আমি ভিজিট করছি, তো এইচ থেকে আবার এইচে যাব না, তো তাহলে আমার এইচ থেকে আর কোথাও যাওয়া যায় না, তার জন্য এটার এন্ড টাইম 7। তারপর আমি ব্যাকট্র্যাক করতেছি, এইচ থেকে যদি ব্যাকট্র্যাক করি, আমি এইচে আসছিলাম জি থেকে, তাহলে আমি চেক করবো যে জি থেকে কোথাও যাওয়া যায় কিনা। তো অ্যান্সার হচ্ছে না, আমি জি থেকেও কোথাও যাইতে পারতেছি না। তার জন্য কেন যাইতে পারতেছি না, জি থেকে আমার এফের দিকে একটা তো এজ আছে, বাট সমস্যা হচ্ছে এফ তো অলরেডি ভিজিটেড। তো আচ্ছা, তো বুঝতেই পারছেন। এখন তাহলে এটার এন্ড টাইম 8, আমি জি থেকে ব্যাকট্র্যাক করবো, জি থেকে ব্যাকট্র্যাক করে আসবো এফ থেকে আমি কোথাও যাইতে পারি না, তাই না? যেহেতু পারি না, এটার এন্ড টাইম 9, এফ থেকে আমি ব্যাকট্র্যাক করবো, এফ থেকে ব্যাকট্র্যাক করে আসবো আমি ই থেকে আমি আর কোথাও যাইতে পারি না, তো এটার এন্ড টাইম 10, ব্যাকট্র্যাক করে আমি এতে আসবো, সরি এতে না, আমি ইতে আসছিলাম কিন্তু বি থেকে, রাইট? তো ব্যাকট্র্যাক করে আমি অ্যাকচুয়ালি যাব বিতে, তো বিতে গিয়ে আমি চেক করব বি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। বি থেকে আমি দেখতেছি বি থেকে আমি সিতে যেতে পারি, তাই না? সিতে যেতে পারলে সি এর স্টার্ট টাইম হবে 11, তাই না? আই থিঙ্ক কিছু মিস করিনি, 1 2 3 4 5 6, ব্যাক করছি 7 8 9 10, এইটা আসছি। এটা থেকে আমি বি থেকে আমি যাইতে পারতেছি সিতে, যেহেতু সিতে যাইতে পারতেছি সি এর স্টার্ট টাইম হবে 11। এখন আমি সি থেকে কোথায় যেতে পারি দেখা লাগবে, সি থেকে জিতে যাইতে পারি, বাট জি ভিজিটার, এটা কনসিডার করবো না। সি থেকে আমি ডিতে যেতে পারি, ডি এখনও ভিজিটার না, তো তার জন্য ডি এর স্টার্ট টাইম হবে 12, ঠিক আছে। তো ডি এর স্টার্ট টাইম 12 হলে ডি থেকে আমি কই যেতে পারি এটা চেক করা লাগবে। আমি ডি থেকে আমি এইচে যেতে পারি, বাট এইচ ভিজিটেড, ডি থেকে সিতে যেতে পারি, বাট সিউ ভিজিটেড, মানে আমি তো সি থেকে আসছি, তো ওইটা তো আসতেছি না। তো ডি থেকে অ্যাকচুয়ালি কোথাও যাওয়া যায় না, যদি কোথাও না যাওয়া যায় তাহলে এটা আমার এন্ড টাইম দেওয়া লাগবে। এন্ড টাইম কত হবে, আমার কারেন্ট টাইমের থেকে এক বেশি, কারেন্ট টাইম হচ্ছে 12, তাহলে 13। আমি যেহেতু এটা এন্ড করে দিছি তাহলে আমার ব্যাকট্র্যাক করা লাগবে, ব্যাকট্র্যাক করে আমি যাব কোথায়, ডিতে যে নোট থেকে আসছিলাম ওটায়, ডিতে আসছিলাম আমি সি থেকে, তাহলে সিতে ব্যাক করছি, সি থেকে চেক করা লাগবে আর কোথাও যাওয়া যায় কিনা। আমি চেক করে দেখতেছি সি থেকেও কোথাও যাওয়া যায় না, যেহেতু সি থেকে কোথাও যাওয়া যায় না আমার সি এর এন্ড টাইম দেওয়া লাগবে, সি এর এন্ড টাইম হবে 14। সি থেকে ব্যাক করবো কোথায়, সি থেকে ব্যাক করবো বিতে ব্যাক করে চেক করবো বি থেকে কোথাও যাওয়া যায় কিনা, কোথাও যাওয়া যায় না, তাহলে বি এর এন্ড টাইম হবে 15। ব্যাকট্র্যাক করা লাগবে, ব্যাকট্র্যাক করে আমি যাব হচ্ছে এতে এসে চেক করবো আর কোথাও যাওয়া যায় কিনা, আর কোথাও যাওয়া যায় না, তাহলে এর এন্ড টাইম হবে 16, ঠিক আছে। তো আমার ডিএফএস রান করা শেষ। এখন আমার কাজ হচ্ছে আমার
এন্ড টাইমে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা। তো এটা আলাদা করে আপনার কোডের মধ্যে অ্যাকচুয়ালি করা লাগবে না, আগে যেমন দেখাইলাম যে এইভাবে একটা লিঙ্ক লিস্টের মতো ক্রিয়েট করবেন, তো ওইটা করলে আপনার এক্সট্রা কাজটা করা লাগবে না, তাই না? তো বাট সিমুলেশনের সময় আপনার গ্রাফ যদি ছোট হয় এটা পরে করাও মানে ভ্যাবল ইনাফ। তো 16 সব থেকে বেশি 16 এ, তারপর কত বি, তাই না? তো এ বি সি 14 13 ডি 12 11 10 ই 9 8 7 6 5 4 3 2 1 শেষ। দেখেন 1 2 3 4 5 6 7 8 8, ঠিক আছে। তো আমার অর্ডারিংটা পেয়ে গেছি। তো এই অর্ডারিংটা আমার, এই যে 2 নাম্বারের যে অর্ডারিংয়ের কথা বলতেছিল ওই অর্ডারিংটা। তো আচ্ছা, একটা ডিফারেন্স এখনই বলে দিই। মনে হতে পারে যে আমি তো জাস্ট টপোলজিক্যাল সর্টিংই করলাম, বিকজ ডিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিংয়ের টাইমে তো সেম কাজ করছি। বাট প্রবলেম হচ্ছে টপোলজিক্যাল সর্টিংয়ের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার গ্রাফটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হওয়া লাগবে, ড্যাগ হওয়া লাগবে। কিন্তু এই গ্রাফটা দেখেন, এই গ্রাফের মধ্যে তো এখানেই সাইকেল আছে, এখানে সাইকেল আছে, এইখানে সাইকেল আছে, আরও অনেক সাইকেল আছে, এটাও একটা সাইকেল। তো এটা তো ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, বাট এটা তো অ্যাসাইক্লিক গ্রাফ না। তার জন্য আমি যে কাজটা করলাম এইটা অ্যাকচুয়ালি মানে টপোলজিক্যাল সর্টিংয়ের মতোই অ্যালগোরিদমটা ইউজ করছি, বাট এটা একটা টপোলজিক্যাল সর্টেড অর্ডার না। কজ এই জায়গায় সাইকেল আছে, সাইকেল থাকলে কী হয়, ওটা তো টপোলজিক্যাল সর্ট করা যায় কি না, যায় কেন যায় না ওটা তো আগে বলছি। তো অ্যাকচুয়ালি টপোলজিক্যাল সর্টিং না, বাট টপোলজিক্যাল সর্টিংয়ের মতোই। আপনার এই দুইটা স্টেপ মনে রাখার যদি কষ্ট লাগে, আপনি জাস্ট মনে রাখতে পারেন যে টপোলজিক্যাল সর্টিংই করবো, বাট অ্যাকচুয়ালি যে টপোলজিক্যাল সর্টিং হবে না ওটা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে গ্রাফকে ট্রান্সপোজ করা। তো গ্রাফকে ট্রান্সপোজ করা মানে কি, আমার জাস্ট এইদিকে এজ আছে, এইটা ডিরেকশন এইদিকে করে দাও, এইটা আছে এটা করে দাও, তাই না? তো এটা আবার তুলে করা অনেক কষ্ট হবে, তার জন্য অলরেডি করে রাখছি, ঠিক আছে। তো আগের যে গ্রাফটা ছিল ওইটার ট্রান্সপোজড গ্রাফটা এইটা, ঠিক আছে। তো এখন আপনি ট্রান্সপোজ গ্রাফ এখন আপনার কাছে আছে। তারপরে লাস্ট স্টেপে কী বলছিল দেখেন, লাস্ট স্টেপে আমাকে বলছে যে রান ডিএফএস বেসড অন দ্য অর্ডার উই গট ফ্রম টু। তার মানে এই যে এই অর্ডারটার উপর বেস করে আমার ডিএফএস রান করা লাগবে। মানে কি ওটা অ্যাকচুয়ালি? তো আচ্ছা, এখানে রাখি। এই অর্ডারটার বেসিসে আমার এই ট্রান্সপোজড গ্রাফের ওপর ডিএফএস রান করা লাগবে। বেসিক্যালি আমার এই অর্ডারের ফার্স্ট আনভিজিটেড এটার ওপর আমার একটা ভিজিটেড ট্র্যাক রাখা লাগবে এই নতুন গ্রাফের মধ্যে ডিএফএস রান করার সময়। তো এইটার আনভিজিটেড ফার্স্ট যে নোডটা থাকবে ওই নোডকে আমি সোর্স ধরে একটা ডিএফএস রান করব। তো ফার্স্টে দেখেন আমি এই অর্ডারের ইনিশিয়ালি তো যেহেতু এই গ্রাফ আমি এখনও ট্রাভার্স করিই নাই, তাহলে এই যে অর্ডারটার প্রত্যেকটা নোডই আমার এখনও আনভিজিটেড। তার মানে ফার্স্ট আনভিজিটেড নোড কী হবে, ফার্স্ট আনভিজিটেড নোড এ। তাহলে আমি একে নিব, একে সোর্স ধরে এই গ্রাফের ওপর একটা ডিএফএস রান করব। যদি ডিএফএস রান করি একে সোর্স ধরে, দেখেন আমি এর স্টার্ট টাইম দিব 1, তারপর আচ্ছা অন্য কালার দিই, এর স্টার্ট টাইম দিব 1, এ থেকে আমি কই যাইতে পারি, এ থেকে আমি ইতে যাইতে পারি, তাহলে এর স্টার্ট টাইম হবে 2। আচ্ছা, এর স্টার্ট টাইম 2 হলো। এখন আমি ই থেকে চেক করব কই যাইতে পারি, ই থেকে আমি বিতে যাইতে পারি, বি এর স্টার্ট টাইম হবে 3। এখন দেখেন বি থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে বি এর এন্ড টাইম 4, বি এর ই তারপর ব্যাক ট্র্যাক করে ইতে আসবো, ই থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এটার এন্ড টাইম 5, এতে ব্যাক করব, এতে চলে আসছি। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল রাখেন, একটু ব্যাকেই যাই। আচ্ছা, শুরু থেকে স্টার্ট করি। ধরেন আমি এই অর্ডারের ফার্স্টে দেখতেছি আনভিজিটেড কে আছে, এ আনভিজিটেড আছে, তাই না? এ আনভিজিটেড থাকায় আমি এ কে নিব, এ কে নিয়ে একটা ডিএফএস রান করব। তো এ কে সোর্স ধরে, তো এ কে সোর্স ধরলে এর স্টার্ট টাইম 1। তারপর এ থেকে আমি কই যাইতেছি, এ থেকে আমি ইতে যাইতে পারতেছি, ই এর স্টার্ট টাইম কত হবে, ই এর স্টার্ট টাইম 2 হবে। দেখেন যখন আমি ইতে আসছি মানে কি ই ভিজিট করছি, যেহেতু ই ভিজিট করছি এইটাও ভিজিটেড করে দেওয়া লাগবে, তাই না?
তো এটা করা লাগবে, এটা একটু মনে রাখা লাগবে। এখন ই থেকে আমি চেক করব ই থেকে কোথায় যাওয়া যায়। ই থেকে আমি বিতে যেতে পারি, তাহলে বিকে যদি ভিজিট করি, বি এর টাইম 3, বিকে ভিজিটেড করে দেওয়া লাগবে, তাই না? এইটা করলাম। এটা করার পর আমার চেক করা লাগতেছে বি থেকে কোথাও যাওয়া যায় কিনা। যাওয়া যায় না, তাহলে 4। এটা থেকে কোথাও যাওয়া যায় না, 5। এটা থেকে কোথাও যাওয়া যায় না, 6। দেখেন আমি কারেন্ট ইটারেশনে একটা বিএফএস রান করে আমি কোন কোন নোট ভিজিট করতে পারছি ওইটা একটু নোট করা লাগবে। আমি ভিজিট করতে পারছি এ কে, ভিজিট করতে পারছি বি কে, ভিজিট করতে পারছি, সরি অর্ডারে লিখি, এ থেকে ইতে আসছি, ই থেকে আমি বিতে গেছি। তো এই একটা ডিএফএস, ফার্স্ট ডিএফএস 1-এ আমি ভিজিট করতে পারছি এই কয়টা, ঠিক আছে? এটাও একটু নোট করা লাগবে। তাহলে ডিএফএস 2-তে আমি কী কী ভিজিট করবো ওইটা এই জায়গায় লিখবো। ডিএফএস সামনে যদি লাগে ওটা আমরা দিতেছি, সমস্যা নেই। বাট এখন দেখেন আমি এখন ডিএফএসের সোর্স কী ধরবো। ডিএফএসের সোর্স আমরা ধরতেছিলাম এই অর্ডারের ফার্স্ট আনভিজিটেড নোড থেকে, তাই না? এই অর্ডারের ফার্স্ট নোড তো এ বাট ভিজিটেড, বি বাট ভিজিটেড, তো ফার্স্ট আনভিজিটেড নোড তো সি, রাইট? তো এখন আমার সিকে সোর্স ধরে আমার আবার ডিএফএস রান করা লাগবে। তো সিকে যদি সোর্স ধরি তাহলে সি এর স্টার্ট টাইম কত হবে? লাস্ট এন্ড টাইম ছিল 6, তো সি এর স্টার্ট টাইম হবে 7। তো এখানে 7, সিকে ভিজিট করে ফেললাম, তাই না? সিকে ভিজিট করে ফেলছি, যেহেতু সিকে ভিজিট করছি এই জায়গায় সেকেন্ড ডিএফএসে আমি ফার্স্ট ভিজিট করছি সিকে এই জায়গায় নোট ডাউন করলাম, ঠিক আছে? এখন আমার চেক করা লাগবে সি থেকে কোথায় যাওয়া যায়। সি থেকে আমি ডিতে যেতে পারি, যেহেতু ডি এখনও ভিজিটেড না, তাহলে ডিতে আমি যাব। ডিতে গেলে ডি এর স্টার্ট টাইম হবে 8, তাই না? আচ্ছা, ডি এর স্টার্ট টাইম যদি 8 হয়, এখন ডি আমি ভিজিট করে ফেলতেছি, এখানে ডি, ঠিক আছে? এখন আমার চেক করা লাগবে ডি থেকে কোথায় যাওয়া যায়। ডি থেকে তো আর কোথাও যাওয়া যায় না, ডি থেকে সিতে ব্যাক করা যায়, বাট সিতে ব্যাক করে তো আমার লাভ নেই, কজ সি অলরেডি ভিজিটেড। তো আমি ডিতে যে গেছি এইটা কিন্তু আমার এখানেও লেখা লাগবে, সেকেন্ড ডিএফএসের টাইমে আমি ডিতে গেছি, তাই না? আর যেহেতু আমি ডি থেকে আর কোথাও যেতে পারতেছি না, এইটা থেকে আমার শেষ, তো এই জায়গায় এন্ড টাইম 9, ডি থেকে আমি ব্যাক করতেছি সিতে, সি থেকে আর কোথাও যাওয়া যায় না, তো এটার এন্ড টাইম 10। তো আমার সেকেন্ড ডিএফএস রান করাও শেষ, তাই না? এখন আমি এখানে লিখি, তো ডিএফএস 3 রান করা লাগবে আমার এখন, যেহেতু আমি এখন পর্যন্ত প্রত্যেকটা নোট ভিজিট করতে পারি নাই। যেহেতু ভিজিট করতে পারি নাই, আমার আবার ডিএফএস রান করা লাগতেছে। এখন ডিএফএস যে রান করব, আমার তো ডিএফএস রান করার জন্য সোর্স লাগবে। সোর্স আমি কোত্থেকে পাবো? এই যে আগের মতোই এই অর্ডারের ফার্স্ট আনভিজিটেড নোড, এইটা ভিজিটেড, ফার্স্ট আনভিজিটেড নোড হচ্ছে এফ, তাই না? যেহেতু এফ আমার ফার্স্ট আনভিজিটেড নোড, তো আমার ডিএফএসের সোর্স হবে এফ। তো ডিএফএসের সোর্স যদি এফ ধরি, এফকে ভিজিট করব, এফের স্টার্ট টাইম কত হবে? লাস্ট এন্ড টাইম ছিল 10, তো স্টার্ট টাইম 11। যেহেতু আমি এফকে ভিজিট করতেছি এই ডিএফএসের অর্ডারে, এখানে চলে আসবে এফ, ঠিক আছে? এখানে এফ চলে আসলো। তারপর আমার চেক করা লাগবে এফ থেকে আমি কোথায় যেতে পারি। এফ থেকে আমি যেতে পারি জিতে, রাইট? এফ থেকে জিতে আসলে জি এখনও ভিজিটেড না, যেহেতু ভিজিটেড না আমি তাহলে ভিজিট করব। ভিজিট করলে এই জায়গায় স্টার্ট টাইম হবে 12। জিকে যেহেতু ভিজিট করতেছি, ক্রস আউট করে দেওয়া লাগবে, ভিজিটেড করে দেওয়া লাগবে জিকে। আর এই ডিএফএসের রানের মধ্যে আমি জিকে ভিজিট করছি, দ্যাটস ওয়াই আমার এখানে জি থাকবে, তাই না? তো গেল। এখন আমি চেক করব জি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। জি থেকে সিতে যাওয়া যায়, বাট সি তো ভিজিটেড। জি থেকে এফে ব্যাক করা যায়, বাট এফও তো ভিজিটেড, তাই না? তো জি থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে এটার এন্ড টাইম 13। তারপর আমার ব্যাকট্র্যাক করা লাগবে, ব্যাকট্র্যাক করে আসবো এফ থেকেও আর কোথাও যাওয়া যায় না, এটার এন্ড টাইম তাহলে 14। আমার ডিএফএস আরেকবার রান করেও আমি সবগুলো নোড এখনও ভিজিট করতে পারি না, আমার এইচ বাকি, তাহলে আমার আবার ডিএফএস রান করা লাগবে, তাই না? এটা ডিএফএস 3 ছিল, তাহলে ডিএফএস 4 রান করা লাগবে। ডিএফএস 4 রান করলে আমার সোর্স বের করা লাগবে ডিএফএসের সোর্স হচ্ছে এই অর্ডারের ফার্স্ট আনভিজিটেড নোড। এই অর্ডারের জাস্ট আনভিজিটেড জাস্ট একটাই আছে, এইচ, তাই না? তো এইচকে সোর্স ধরে আমার ডিএফএস রান করা লাগবে। তো এইচকে সোর্স ধরলাম, এইচকে সোর্স ধরলে আমার এইচের স্টার্ট টাইম হবে 15। এখন দেখা লাগবে এইচ থেকে কোথাও যাওয়া যায় কি না। এইচ থেকে আমি এইচে ব্যাক করতে পারি, বাট এইচ ভিজিট করে ফেলছি। এইচ থেকে ডিতে যেতে পারি, বাট ডি ভিজিটেড। এইচ থেকে আমি জিতে ব্যাক করতে পারি, বাট জিও ভিজিটেড। তো অ্যাকচুয়ালি আমি এইচ থেকে আনভিজিটেড কোনো নোডে যাইতে পারতেছি না, যেহেতু যাইতে পারতেছি না আমার এখানে ডিএফএস রান করা শেষ, মানে এই ওর এন্ড টাইম এখানে শেষ 16। ও তো অ্যাকচুয়ালি কোথাও থেকে আসছিল না, রাইট? তো হ্যাঁ, শুনতেছেন?
হ্যালো। ওকে, আচ্ছা, কন্টিনিউ করি। তাহলে আমরা আচ্ছা, তো এইচ ভিজিট করছিলাম, এই যেহেতু এইচ ভিজিট করছিলাম এটা ভিজিটেড করা লাগবে, প্লাস আমার এই ডিএফএস রানার টাইমে আমি এইচ পাইছি, তো তার জন্য এই এইচ আমার এখানে অ্যাড করে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে কম্পোনেন্টগুলো কী কী ছিল ওইটা বলা। তো আমরা ইচ ডিএফএস রানে যে নোটগুলো পাইছি ওগুলো একটা কম্পোনেন্ট সেটের সাব মেম্বার, সাবসেট, সরি, একটা কম্পোনেন্টের মেম্বার। তো আমার ডিএফএস 1 রান করে আমি দেখেন ভিজিট করতে পারছি হচ্ছে এ, ই, বি, এই তিনটা নোড, রাইট? তো এটা আমার একটু মার্ক আউট করা লাগবে। এই তিনটা নোড আমি একবার ডিএফএস রান করে ভিজিট করতে পারছি, তার জন্য এই নোডগুলো নিয়ে একটা কম্পোনেন্ট, স্ট্রংলি কানেক্টেড একটা কম্পোনেন্ট। তারপর সেকেন্ড ডিএফএস রান করে আমি সি আর ডি এই দুইটা পাইছি, তার জন্য এই দুইটা মিলে একটা কম্পোনেন্ট, ঠিক আছে? আর তারপরে ডিএফএস 3 রান করে আমি এফ আর জি, তাহলে এই দুইটা মিলে আরেকটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। আর ফাইনালি ডিএফএস 4 রান করে আমি এই জাস্ট এইচ পাইছি, তাহলে আমার এই জাস্ট এইচ একটা নোড নিয়ে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, ঠিক আছে? তো এই ছিল স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার অ্যালগোরিদম, কোসারাজুস অ্যালগোরিদম। এখন চলেন একটা জিনিস খেয়াল করি, আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে। তো এইটা টাইম কমপ্লেক্সিটি দেখেন আমি কী কী করতেছি তার উপরে ডিপেন্ড করতেছে না, তো ওখানে চলে যাই। ফার্স্টে একটা ডিএফএস রান করতেছি, তো ওই ডিএফএসের জন্য ভি প্লাস ই, রাইট? তারপর কি করতেছি, তারপর মানে এইটুকু তো টপ সর্টের মতো করতেছি, তো এই টোটালটা মিলে এই 1 আর 2 মিলে আমার হচ্ছে এখানে ভি প্লাস ই, ঠিক আছে? এরপর আমি দেখেন ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করার জন্য আপনার প্রত্যেকটা এজ অ্যাক্সেস করা লাগবে, তাই না? প্রত্যেকটা এজ অ্যাক্সেস করে ওই এজগুলার ডিরেকশন চেঞ্জ করে দেওয়া লাগবে। ওর জন্য আপনার অ্যাকচুয়ালি ভি প্লাস ই টাইম লাগবে, প্লাস আরেকবার ডিএফএস রান করার জন্য ভি প্লাস ই টাইম লাগবে। তাহলে দেখেন তিনটা ভি প্লাস ই, বাট যেহেতু আপনি বিগন রোটেশনে লিখতেছেন তাহলে জাস্ট ভি প্লাস ই থাকবে। তো আপনার টপোলজিক্যাল, সরি, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের টাইম কমপ্লেক্সিটি জিজ্ঞেস করলে ওইটাও ভি প্লাস ই। এই তো আপনার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আর টপোলজিক্যাল সর্টিংয়ের বেসিক আইডিয়া এইটুকুই, ঠিক আছে? তো আই থিঙ্ক উই শুড এন্ড হিয়ার। থ্যাংক ইউ।